হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু কনসেপ্ট চেজার্স। আমি তোমাদের অঙ্কিতা দি। দেখো, আজ আমরা ক্লাস 12-এর তোমাদের সেমিস্টার 3-এর যে পি ব্লক রয়েছে তার গ্রুপ 17টা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা গ্রুপ 15, তারপর 16, তারপর আগে আমরা 18টা পড়েছি। 18টা খুব ছোট ছিল। তারপর আমরা আজকের লেকচারে গ্রুপ 17টা পড়বো, তাহলে কিন্তু আমাদের এই পি ব্লক এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, গ্রুপ 15-এ তোমরা কি দেখেছিলে? গ্রুপ 15-এ তোমরা নাইট্রোজেন ফ্যামিলি দেখেছিলে, গ্রুপ 16-এ দেখেছিলে অক্সিজেন ফ্যামিলি, আর গ্রুপ 17-এ রয়েছে হ্যালোজেনগুলো, অর্থাৎ কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আর গ্রুপ 18-এ আমরা দেখেছিলাম নিষ্ক্রিয় মৌলগুলো রয়েছে, অর্থাৎ কি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, এইগুলো। তো ওগুলো তো আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা তাহলে এই হ্যালোজেন মৌলগুলো নিয়েই মূলত আলোচনা করব। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। দেখো, এগুলোকে মনে রাখার জন্য ট্রিকের দরকার মনে হয় হবে না। কারণ কি? কারণ এইটা দেখো, একটা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন 2-3 বার পড়লে কিন্তু এটা মনে থেকে যাবে। দেখো, তার মধ্যে এই যে অ্যাস্টাটিন, এই অ্যাস্টাটিন কিন্তু একটা তেজস্ক্রিয় মৌল। তা এই অ্যাস্টাটিনকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না। আমরা মূলত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই কয়েকটা মৌলকে নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই আমরা কি দেখব না, প্রথমে আমরা এই মৌলগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন দেখব। ইলেকট্রনিক কনফিগারেশন, প্রথমে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9। তো তাহলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা যদি 9 হয়, তাহলে প্রথমে আমরা কি লিখি? হিলিয়াম। আমরা বারবার 1s, 2s, 2p এগুলো না লিখে যেই মৌলটার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখব, তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌলটা রয়েছে তাকে প্রথমে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে তারপর ইলেকট্রন বিন্যাসটা শুরু করি। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে হবে কি? হিলিয়াম 2s2, 2p5। দেখো, পারমাণবিক সংখ্যা 9 মানে কি ইলেকট্রন সংখ্যাও 9। তাহলে ইলেকট্রন সংখ্যা 9, এখানে হিলিয়ামের কত ইলেকট্রন সংখ্যা? 2। তাহলে এখানে 2, এখানে 2, 4 আর 5। দেখো, 9টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এরপর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে এখানে কি হবে? নিয়ন। ক্লোরিনের কাছে নিষ্ক্রিয় মৌলকে নিয়ন। তাহলে এরপর হবে নিয়ন 3s2, 3p5। দেখো, এরকমভাবেই ব্রোমিন আর আয়োডিনের যদি দেখি, তাহলে এখানে হবে আর্গন 3d10, আর্গন 3d10, 4s2, 4p5। আর এখানে হবে ক্রিপ্টন 4d10, 5s2, 5p5। তাহলে দেখো, এদের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে 2s2, 2p5, এখানে 3s2, 3p5, এখানে 4s2, 4p5, আর এখানে কি 5s2, 5p5। তাহলে আমরা যদি এই গ্রুপ 17-এর মৌলগুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, জিইসি মানে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে কি হবে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস? দেখো, গ্রুপ 15-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম 2s2, 2p3, তারপর দেখেছিলাম ns2, np3। এনটা যেখানে 2 থেকে শুরু, আমরা দেখেছিলাম ns2, np3, তারপর দেখেছিলাম ns2, np4, তারপর এদের ক্ষেত্রে দেখছি ns2, np5, আর গ্রুপ 18-এর ক্ষেত্রে দেখেছিলাম ns2, np6। তাহলে এই চারটাই তো 12-এ রয়েছে। দেখো, তাহলে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এখান থেকে আমরা কি দেখছি? ns2, np5। কারণ কি? ফ্লোরিনের ক্ষেত্রে n এর মানটা 2। যত দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামছি, তত কি মৌলের আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? কারণ মুখ্য শক্তিস্তর, অর্থাৎ কি কক্ষ সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই যে ফ্লোরিনের ক্ষেত্রে n এর মান কত? 2। তারপর ক্লোরিনের ক্ষেত্রে n এর মান 3, ব্রোমিনের ক্ষেত্রে n এর মান 4, আয়োডিনের ক্ষেত্রে n এর মান 5। দেখো, ক্রমশ গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে n এর মানটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কি কক্ষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে n এর মানটা বিভিন্ন, তাই আমরা কি বলতে পারি? ns2, np5। তাহলে এক্ষেত্রে nটা কি? n সমান 2 থেকে শুরু, nটা এখানে 2 থেকে শুরু। তাহলে বোঝা গেল এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো,
এদের এই ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা আরেকটা জিনিস কি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি এদের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এদের সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে সেটাই তো ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা। দেখো সর্ববহিস্থ কক্ষ এর ক্ষেত্রে এই ফ্লোরিন যৌগটার ক্ষেত্রে, মৌলটার ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষ কোনটা, এই 2s2 2p5, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষ এখানে 2। তাহলে দেখো এখানে 5 + 2 = 7টা, দেখো প্রত্যেকের ক্ষেত্রেই তাই। 5টা 2টা, এস উপকক্ষে 2টো আর পি উপকক্ষে এখানে 5টা করে ইলেকট্রন রয়েছে, তাহলে এদের ভ্যালেন্স ইলেকট্রন 5 + 2 = 7। তাহলে এবার তাহলে কি দেখবো আমরা, ইলেকট্রনিক কনফিগারেশন, ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, এই সমস্ত কিছু হয়ে গেল। দেখো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভৌত ও পারমাণবিক ধর্মের প্রবণতা, যেটা আমরা প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেই দেখে এসেছি। ভৌত ও পারমাণবিক ধর্মের প্রবণতা, ভৌত ও পারমাণবিক ধর্মের প্রবণতা। ভৌত ও পারমাণবিক ধর্মের প্রবণতা কি হবে না, দেখো ভৌত ও পারমাণবিক ধর্মের প্রবণতা বলতে প্রথমেই আমরা দেখব পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ অর্থাৎ কি সাইজ, অর্থাৎ কি পরমাণুর আকার, পরমাণুর আকার। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, দেখো আমরা প্রতিটা গ্রুপের ক্ষেত্রেই দেখেছি জেনারেল ট্রেন্ড কি হয়, জেনারেল ট্রেন্ড যে পর্যায় বরাবর বাম দিক থেকে যত যায় কি হয়, হ্রাস পায়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, আর গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায়। দেখো এর ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু হবে না, এর ক্ষেত্রে অর্ডার হবে, গ্রুপ বরাবর যত নিচের দিকে নামতে থাকবো তত আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ক্ষেত্রেও অর্ডারটা সেরকমই হবে, অর্থাৎ এর ক্ষেত্রে কোনো এক্সেপশন নেই। দেখো তাহলে কারণ কেন বৃদ্ধি পাচ্ছিল, কারণ কি না গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে আমরা যত নামতে থাকবো এদের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সেটা কি ক্রমশ বাড়তে থাকবে, ফলে কি নতুন নতুন কক্ষ যোগ হবে, তাহলে নতুন নতুন যদি কক্ষের সৃষ্টি হয়, কক্ষ সংখ্যা যদি বাড়ে, তাহলে এই যে নিউক্লিয়াস একে কেন্দ্র করে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে, তাহলে এই কক্ষ এরকম নতুন নতুন যদি বাড়তে থাকে, তাহলে এই যে শেষ ইলেকট্রনটা, এই যে শেষ কক্ষ নিউক্লিয়াস থেকে এই যে শেষ কক্ষের দূরত্ব, এটাই তো পরমাণুর ব্যাসার্ধ, তাহলে এই কক্ষটা তো ক্রমশ দূরে চলে যাচ্ছে, তাহলে কি এই পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বেড়ে যাচ্ছে, তাই গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কি বৃদ্ধি পায়, আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। দেখো এইগুলো কিন্তু সেই গ্রুপ 15 থেকে সেই একই কথা, যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায় আর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। 15, 16, 17, 18 সবার ক্ষেত্রে কিন্তু আমরা এই পারমাণবিক ব্যাসার্ধ, তারপর আয়নাইজেশন এনথালপি, এই সমস্ত কিছু দেখেছি। দেখো এর ক্ষেত্রেও আমরা তাহলে এরপর কি দেখব না, এর ক্ষেত্রেও আমরা এরপর দেখব আয়োনাইজেশন এনথালপি, আয়োনাইজেশন এনথালপি অর্থাৎ কি আয়নায়ন শক্তি বা আয়নন বিভব, সেটা আসলে কি ছিল না, যখন আমরা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই বিভিন্ন কক্ষপথে তো ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে সর্বশেষ কক্ষে যে ইলেকট্রনটা রয়েছে, ধরো এর ক্ষেত্রে সর্বশেষ কক্ষ এটা, আর তাতে এই ইলেকট্রনটা রয়েছে, তাহলে সর্বশেষ কক্ষে যে ইলেকট্রনটা রয়েছে তাকে এই নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত করতে, এই নিউক্লিয়াসটা তো এই ইলেকট্রনটাকে আকর্ষণ করছে, একটা নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করছে, তাহলে এর আকর্ষণ থেকে এই ইলেকট্রনটাকে মুক্ত করতে যে শক্তির প্রয়োজন হবে, অর্থাৎ এই ইলেকট্রনটা চাইছে এই নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে যেতে, এই বেরিয়ে যাওয়ার জন্য যতটা পরিমাণ শক্তি প্রয়োজন হবে এই ইলেকট্রনটার, সেটাই হচ্ছে আয়োনাইজেশন এনথালপি বা আয়নায়ন শক্তি। তাহলে দেখো আমরা তো দেখেছিলাম যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে কি হচ্ছে, পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে কি এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে নিউক্লিয়াস থেকে যেহেতু দূরে চলে যাচ্ছে, তাহলে এদের মধ্যে এই যে ডিস্টেন্স, এই নিউক্লিয়াস আর এই ইলেকট্রনের মধ্যে এই যে ডিস্টেন্স, এইটা ক্রমশ বেড়ে যাচ্ছে, তাহলে এই যে ডিস্টেন্স ক্রমশ বেড়ে যাচ্ছে, এরা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে,
তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কি সেরকম থাকবে না, কমে যাবে। তাহলে এই নিউক্লিয়াসটা তখন আর ইলেকট্রনটাকে খুব বেশি পরিমাণে বল দ্বারা আকর্ষণ করতে পারছে না। ফলে কি হচ্ছে, এই ইলেকট্রনটা সহজেই বেরিয়ে যাচ্ছে, কারণ এ তো আকর্ষণ করতে পারছে না আর ভালো। তাহলে এ সহজেই বেরিয়ে যাচ্ছে, ফলে কি এই ইলেকট্রনটার কম শক্তির প্রয়োজন হচ্ছে, কম শক্তিতেই এ বেরিয়ে যেতে পারছে। ফলে কি আয়নাইজেশন এনথালপি ক্রমশ কমে যাচ্ছে। ই আইই আইই আয়নাইজেশন এনথালপি তাহলে কি হচ্ছে না, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কমে যাচ্ছে। কারণ কি, কারণ সাইজ বাড়ছে। তাহলে বোঝা গেল আসলে এখানে ব্যাপারটা কি হচ্ছে। তাহলে দেখো এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব এই ফ্লোরিন মৌলটাকে নিয়ে একটু আলোচনা করব। দেখো আমরা প্রতিটা গ্রুপের ক্ষেত্রেই দেখেছি, গ্রুপ 13-এর ক্ষেত্রে বোরন, গ্রুপ 14-এর ক্ষেত্রে তোমরা ক্লাস 11-এ দেখেছো, গ্রুপ 14-এর ক্ষেত্রে কার্বন, তারপর 12-এ গ্রুপ 15-এর ক্ষেত্রে নাইট্রোজেন, গ্রুপ 16-এর ক্ষেত্রে অক্সিজেন, গ্রুপ 18-এর ক্ষেত্রে হিলিয়াম, আর কি গ্রুপ 17-এর ক্ষেত্রে ফ্লোরিন। মানে প্রতিটা গ্রুপের যে প্রথম মৌলটা রয়েছে তাদের কিছু অস্বাভাবিক ধর্ম দেখা যাচ্ছিল। সেগুলো কেন হচ্ছিল, কারণ কি, এদের আকার ছোট, হাই আয়নাইজেশন এনথালপি, এদের কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। দেখো সেই একই কারণে কিন্তু এই ফ্লোরিনও কিছু অস্বাভাবিক ধর্ম দেখায়। তাহলে ফ্লোরিন কেন অস্বাভাবিক ধর্ম দেখায় না, এর স্মল সাইজ, অর্থাৎ কি গ্রুপের এই যে গ্রুপে যতগুলো মৌল রয়েছে তার মধ্যে ফ্লোরিনের সব থেকে আকার ছোট, তাহলে এর স্মল সাইজ, আর কি আর হাই আয়নাইজেশন এনথালপি, অর্থাৎ কি উচ্চ আয়নন বিভব, আর কি ফ্লোরিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তারপর কি লো বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি, অর্থাৎ কি কম বন্ধন বিভাজন শক্তি, লো বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি, অর্থাৎ কি কম বন্ধন বিভাজন শক্তি। আর কি কারণে এই অস্বাভাবিক ধর্ম দেখায়, আর কি না এর ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ কি এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি এই গ্রুপের সমস্ত মৌলের তুলনায় এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। শুধু এই গ্রুপ নয়, পুরো পিরিয়ডিক টেবিলে ফ্লোরিন হলো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। ফ্লোরিনের কি রয়েছে, হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি ইন পিরিয়ডিক টেবিল। পুরো পিরিয়ডিক টেবিলে এর কিন্তু হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা বেশি রয়েছে কার, এই ফ্লোরিনের। তাহলে এই সমস্ত কিছু কারণের জন্য গ্রুপের অন্যান্য প্রথম মৌলের মতো এই ফ্লোরিনও কিছু অস্বাভাবিক ধর্ম দেখায়। দেখো এরপর এই গ্রুপের যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকট্রন গেন এনথালপি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, কারণ এর এই ইলেকট্রন গেন এনথালপির যে অর্ডার এই গ্রুপ 17-এ, এতে কিন্তু এক্সেপশান রয়েছে। আর এক্সেপশান যেখানে রয়েছে পরীক্ষায় কোশ্চেন তো সেখান থেকেই আসবে। তাহলে দেখো ইলেকট্রন গেন এনথালপিটা তাহলে কীরকম এক্সেপশানটা এখানে রয়েছে। আচ্ছা, ইলেকট্রন গেন এনথালপি মানে আসলে কি না, এই গ্রুপ 17 মৌলগুলো একটা না হোক কোনো ইলেকট্রনকে গেন করে যতটা এনার্জি রিলিজ করে দেয় সেটাই হলো ইলেকট্রন গেন এনথালপি। অর্থাৎ ইলেকট্রন গেন এনথালপিটা কি না, কোনো একটা মৌল ইলেকট্রনকে গেন করে অর্থাৎ কি ইলেকট্রন গ্রহণ করে যতটা পরিমাণ এনার্জি রিলিজ করে দেয়, যতটা পরিমাণ শক্তি ছেড়ে দেয়, সেটাই হচ্ছে ওই মৌলটার ইলেকট্রন গেন এনথালপি। এখন তাহলে দেখো এই ইলেকট্রন গেন এনথালপি, তাহলে মৌলগুলো কি ছিল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দেখো গ্রুপ 16-এ কি ছিল, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। দেখো এখানে গ্রুপ 16টা কেন লিখলাম, কারণ গ্রুপ 16-এর মতো কিন্তু গ্রুপ 17টাও, দুটোর ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটবে। দেখো ফ্লোরিনের আমরা ইলেকট্রন বিন্যাস কি দেখেছি,
শেষ কক্ষে 2s2 2p5, আর অক্সিজেনের কি ছিল 2s2 2p4, আর এই ক্লোরিনের ক্ষেত্রে কি ছিল 3s2 3p5, ব্রোমিনের ক্ষেত্রে কি 4s2 4p5, এদিকে সালফারের ক্ষেত্রে 3s2 3p4, আর সেলেনিয়ামের ক্ষেত্রে 4s2 4p4। অর্থাৎ দেখো এখানে অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু 2s আর 2p অরবিটাল, সরি ফ্লোরিনের ক্ষেত্রে 2s 2p অরবিটাল, আর অক্সিজেনের ক্ষেত্রে 2s 2p অরবিটাল। তাহলে অক্সিজেন আর ফ্লোরিনের ক্ষেত্রে 2s আর 2p অরবিটাল। তারপর দেখো যত গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামছি তত কিন্তু এখানে 3s 3p, এর ক্ষেত্রে এখানে 3s 3p। অর্থাৎ দেখো এখানে আচ্ছা 2s আর 3s আর 2p আর 3p এদের মধ্যে কার আকার বড়? দেখো 2s 3s এর মধ্যে 3s এর আকার বড়, আর 2p 3pর মধ্যে 3pর আকার বড়। তাহলে দেখো ফ্লোরিনের ক্ষেত্রে 2s 2p আর ক্লোরিনের ক্ষেত্রে 3s 3p, এদের মধ্যে তাহলে ক্লোরিনের 3p কক্ষকের আকার বড় আর 3s কক্ষকেরও আকার বড়। কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে কি এরকমটা হবে? কারণ না, কারণ কি ফ্লোরিনের তো 2s আর 2p কক্ষক রয়েছে, তাহলে এদের তুলনায় এদের আকার ছোট। তাহলে যেহেতু এই 2s আর 2p কক্ষকের আকার ছোট, তাই যখন এই ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, যখন ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন এই আকার ছোট হওয়ার কারণে ইলেকট্রনের মধ্যে যে ইলেকট্রনের মধ্যে রিপালসান খুব বেশি হবে। ইলেকট্রন রিপালসান খুব বেশি হবে। অক্সিজেনের ক্ষেত্রেও তাই। কি হবে না ইলেকট্রন রিপালসান হবে। ইলেকট্রন রিপালসান হবে। কারণ কি? কারণ এই 2s আর 2p কক্ষকের আকার ছোট। ফলে কি যখনই একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন ফলে কি এই ইলেকট্রন রিপালসানের জন্য এই ফ্লোরিন আর অক্সিজেনের ইলেকট্রন গেন এনথালপি কমে যায়। তাহলে দেখো ব্যাপারটা কি হলো, আমি আরেকবার রিপিট করি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন গ্রুপ বরাবর যত আমরা ওপর দিকে নামছি তত দেখছি যে আমরা কক্ষ সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর যখন n এর মান 2 ছিল, তারপর যখন n এর মান 3 হলো, তাহলে কক্ষের আকারও বৃদ্ধি পেল। আর অক্সিজেনের ক্ষেত্রেও তাই, এখানেও গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে সেই কক্ষের আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কি ফ্লোরিন আর অক্সিজেনের 2s 2p কক্ষকের তুলনায় ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এদের 3s 4s 3p 4p এই সমস্ত কক্ষকের আকার তুলনামূলকভাবে বড়। ফলে যেহেতু 2s আর 2p কক্ষকের আকার ছোট, তাই যখনই এরা ইলেকট্রন গ্রহণ করতে চাইছে, ইলেকট্রন গেন করছে, তখন এই ছোট আকারের ফলে ইলেকট্রন রিপালসানটা বেশি পরিমাণে হচ্ছে। ফলে কি ফ্লোরিন আর অক্সিজেন ইলেকট্রন গেন করতে পারছে না, ফলে এদের ইলেকট্রন গেন এনথালপি কমে যায়। এবার তাহলে এর ক্ষেত্রে অর্ডার কি হয় আর এর ক্ষেত্রে অর্ডার কি হয়? দেখো গ্রুপ 17-এর ক্ষেত্রে অর্ডার কি হয় না, গ্রুপ 17-এর ক্ষেত্রে অর্ডারটা হয় এরকম। প্রথমে এই যে ক্লোরিন আর ফ্লোরিন এদের মধ্যে শুধু এক্সেপশন দেখা যায়। কি দেখা যায় না, ক্লোরিনের বেশি হয় আর তারপর ফ্লোরিন, অর্থাৎ ফ্লোরিনের সবার থেকে কম হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে ফ্লোরিনটা শুধুমাত্র ক্লোরিনের থেকে কম হয়। তারপর যেমন অর্ডার হয় তেমনই। আর এর ক্ষেত্রে অর্ডারটা কি হয়? এর ক্ষেত্রে অর্ডারটা অন্যরকম। এর ক্ষেত্রে অক্সিজেনের সবার থেকে কম হয়। তাহলে দেখো এর ক্ষেত্রেও ফ্লোরিনের কম, এর ক্ষেত্রেও অক্সিজেনের কম, কিন্তু ফ্লোরিনের এক্ষেত্রে কেবলমাত্র ক্লোরিনের থেকে কম আর সকলের থেকে বেশি, কিন্তু অক্সিজেন ফ্যামিলিতে অক্সিজেনের সকলের থেকে কম। এই দুটোই হচ্ছে এদের দুজনের অর্ডারের মধ্যে তফাৎ। তাহলে ইলেকট্রন গেন এনথালপি দুটো অর্ডার। তাহলে দেখো এখানে যদি একটা কোশ্চেন দেখি যে ইলেকট্রন গেন এনথালপির সঠিক ক্রম, ইলেকট্রন গেন এনথালপির সঠিক ক্রম তাহলে কি হবে না, তাহলে সঠিক ক্রম হবে প্রথমে ক্লোরিন, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা গ্রুপ 17-এর ক্ষেত্রে। আর গ্রুপ 16-এর ক্ষেত্রে কি হবে, প্রথমে সালফার, তারপর সেলেনিয়াম, তারপর টেলুরিয়াম, তারপর পোলোনিয়াম, তারপর শেষে অক্সিজেন। দেখো তাহলে এরপর আমরা দেখব জারণ অবস্থা।
এরপর আমরা দেখব কি জারণ অবস্থা। এদের তাহলে জারণ অবস্থা কি হবে? দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের ক্ষেত্রে আমরা কি দেখেছি? 2s2 2p5। ক্লোরিনের ক্ষেত্রে কি? 3s2 3p5। ব্রোমিনের ক্ষেত্রে কি? 4s2 4p5। এরকম ইলেকট্রন বিন্যাসগুলো আমরা দেখেছি। তাহলে দেখো ফ্লোরিনের ক্ষেত্রে কি? ফ্লোরিনের 2d অরবিটাল হওয়া সম্ভব নয়, তাই ফ্লোরিনের ক্ষেত্রে নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল। তাহলে যেহেতু কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাই এ অক্টেট এক্সপ্যান্ড করতে পারে না, অক্টেট এক্সপ্যান্ড করতে পারে না, এক্সপ্যান্ড হয় না, অক্টেট এক্সপ্যান্ড হয় না। অর্থাৎ কি? অষ্টকের প্রসারণ, বাংলা কি না, অষ্টকের প্রসারণ ঘটাতে পারে না, অষ্টকের প্রসারণ ঘটাতে পারে না, অষ্টকের প্রসারণ ঘটাতে পারে না। ফলে কি হয়? ফলে এ উচ্চ জারণ স্তর প্রদর্শন করতে পারে না, উচ্চ জারণ স্তর প্রদর্শন করতে পারে না, পারে না। কে? এই ফ্লোরিন। তাহলে বোঝা গেল কেন এ উচ্চ জারণ স্তর প্রদর্শন করতে পারে না। তাহলে এর উচ্চ জারণ স্তর যেহেতু এ প্রদর্শন করতে পারে না, তাই এই ফ্লোরিন কিন্তু কেবলমাত্র -1 জারণ স্তর প্রদর্শন করে, ফ্লোরিন কেবলমাত্র -1 জারণ স্তর প্রদর্শন করে। আর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনজন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের ক্ষেত্রে যেহেতু ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, তাই কি হয়? তাই এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা কিন্তু +1, +1, -1, +3, +5, +7 এই সমস্ত জারণ স্তর প্রদর্শন করতে পারে, এই সমস্ত জারণ স্তরগুলো প্রদর্শন করতে পারে। তাহলে বোঝা গেল যে এদের জারণ স্তরটা আসলে কি হয়। আর দেখো +1 জারণ স্তর এরা কেন প্রদর্শন করছে? +1 জারণ স্তর প্রদর্শন করছে, সরি -1 জারণ স্তর কেন প্রদর্শন করছে? কারণ কি? দেখো এদের ভ্যালেন্স ইলেকট্রন আমরা দেখেছিলাম কত? ভ্যালেন্স ইলেকট্রন 7। দেখো আমরা কি জানি? প্রতিটা মৌলই চায় যে তাদের ভ্যালেন্স ইলেকট্রন 8টা হয়ে যাক। যদি ভ্যালেন্স ইলেকট্রন 8টা হয়ে যায়, তাহলে কি তারা নিষ্ক্রিয় মৌলে পরিণত হবে। তখন তারা কি কেমিক্যালি ইনার্ট হয়ে পড়বে, অর্থাৎ কি রাসায়নিকভাবে সক্রিয় হয়ে পড়বে, নিষ্ক্রিয় হয়ে পড়বে, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়বে। ফলে কি? অর্থাৎ কি তারা আর কোনো বন্ডিংয়ে পার্টিসিপেট করবে না, কোনো রাসায়নিক বিক্রিয়া করবে না, অর্থাৎ কি কোনো ঝামেলাতে যাবে না। তাহলে সবাই তো সেটাই চায়। তাই এরা কি চায়? এরাও চায় যে কোনো ক্রমে যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পেরে যায়, তাহলে কি তাদের অষ্টক পূর্তি হয়ে যাবে। তাই এই সমস্ত মৌলগুলোই কিন্তু -1 জারণ স্তর প্রদর্শন করে। তাই এদেরকে আমরা কি মূলত একযোজী হিসেবেই জানি। দেখো এরপর আমরা যেটা পড়ব সেটা কি না, আন্তঃহ্যালোজেন যৌগ বা কি ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। ইন্টার হ্যালোজেন, এই কম্পাউন্ডটা আসলে কি না, দেখো যেহেতু এখানে কি বলেছে না আন্তঃহ্যালোজেন, এর নামটা কি আন্তঃহ্যালোজেন, অর্থাৎ কি না হ্যালোজেন মৌলগুলো নিজেরা পরস্পরের সাথে যুক্ত হয়ে এই আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে। অর্থাৎ এই হ্যালোজেন মৌল, অর্থাৎ কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে এই আন্তঃহ্যালোজেন যৌগ গঠন করে। এই আন্তঃহ্যালোজেন যৌগ এদের একটা সাধারণ সংকেত রয়েছে, সেটা কি না এক্স এক্স এন ড্যাশ, এক্স এক্স এন ড্যাশ। এখন তোমরা বলবে এক্সটা কি আবার এক্স এনটা কি? দেখো এইখানে যে এখানে এক্সও একটা মৌল, আর এই এক্স এনটা এখানে এই এক্সটাও একটা মৌল, এক্সটাও একটা মৌল, আর এই এক্স ড্যাশটাও একটা মৌল। দুটোই মৌল কি? দুটোই হ্যালোজেন মৌল। কিন্তু যে এক্স, এখানে যে এক্স থাকবে, এক্স যে মৌলটা থাকবে এখানে, তার কিন্তু সাইজ বড় হবে, তার সাইজটা বড় হবে, অর্থাৎ কি ইলেকট্রোনেগেটিভিটি, তার তড়িৎ ঋণাত্মকতা কম হবে। আর এক্স ড্যাশ যে যৌগটা থাকবে, এক্স ড্যাশ যে যৌগটা থাকবে তার সাইজ ছোট হবে আর ইলেকট্রোনেগেটিভিটি তার বেশি হবে। অর্থাৎ দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, এদের যদি ইলেকট্রোনেগেটিভিটি দেখি তাহলে ফ্লোরিনের সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। সাইজের ক্ষেত্রে কি উল্টো,
সাইজের ক্ষেত্রে ফ্লোরিনের সবথেকে কম, তারপর ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অর্থাৎ কি এই দুটো যদি এই ফ্লোরিন আর ক্লোরিন, ধরো সাপোজ যদি ফ্লোরিন আর ক্লোরিন এই দুজন মিলে যদি আন্তঃহ্যালোজেন যৌগটা গঠন করে, তাহলে এইখানে কে থাকবে? ক্লোরিন, কারণ ক্লোরিনের সাইজ বড় আর ইলেকট্রোনেগেটিভিটি কম। আর এক্স ড্যাশে কে থাকবে? ফ্লোরিন, কারণ তার আকার ছোট আর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আবার যদি ক্লোরিন আর ব্রোমিন মিলে তৈরি করে এই যৌগটা, তাহলে এখানে থাকবে ব্রোমিন, কারণ তার আকারটা ক্লোরিনের তুলনায় বড়, ইলেকট্রোনেগেটিভিটি কম। আর এখানে থাকবে ক্লোরিন, কারণ তার আকারটা তুলনামূলক ছোট আর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে দেখো এরকম কতগুলো যৌগ আমরা কি দেখতে পারি না, এরকম কতগুলো যৌগ হচ্ছে ClF, এগুলো কি এক্সাম্পল, এগুলো এক্সাম্পল। এক্সাম্পল কি? ClF, ClF3, Br F5, Br F3, Br F7, আরও কি? আরও ICl, তারপর কি ICl3, IF3, IF5, IF7, IBr। দেখো এই সমস্ত কিছুই কিন্তু এই আন্তঃহ্যালোজেন যৌগ বা এই ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। দেখো তাহলে এখান থেকেই যদি আমরা একটা ধরে নিই যৌগকে, এই Br F5, দেখো এর ক্ষেত্রেই তাহলে দেখো এখানে যে প্রথম যে মৌলটা রয়েছে সেটাকে ব্রোমিন, তাহলে আমরা যদি ব্রোমিনকে এক্স হিসেবে এখানে ধরি, কি বলেছিলাম যে এক্সের কে হবে? এক্স না, যার সাইজটা একটু বড় হবে দুজনের মধ্যে আর ইলেকট্রোনেগেটিভিটি কম হবে। দেখো ফ্লোরিন আর ব্রোমিনের মধ্যে কি? ব্রোমিনের সাইজ বড়, ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই এখানে এক্সটাকে ব্রোমিন আর এক্স ড্যাশটাকে ফ্লোরিন, যার কি সাইজ একটু ছোট আর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে দেখো এবার বোঝা গেল এই সমস্ত কিছুর ক্ষেত্রে। দেখো এক্ষেত্রে ক্লোরিনের জারণ স্তর +1, এক্ষেত্রে ক্লোরিনের জারণ স্তর +3। কারণ কি? ফ্লোরিন তো কেবলমাত্র -1 জারণ স্তর প্রদর্শন করে, আর এই যৌগটাকে নিউট্রাল, তাহলে ফ্লোরিনের যদি এখানে -1 হয় তাহলে ক্লোরিনের +1। এখানে F3 তিনটে ফ্লোরিন রয়েছে, তাহলে এখানে কি? এটা -3, তাহলে এটা ক্লোরিনের কি হবে? +3। তাহলে এখানে ব্রোমিনের কি হবে? +5, এখানে ব্রোমিনের +3, এখানে ব্রোমিনের +7, এখানে ক্লোরিন আর আয়োডিন এর মধ্যে কি? ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে ক্লোরিনের এখানে -1, তাহলে আয়োডিনের এখানে +1। তারপর ICl3, আয়োডিনের এখানে +3, আয়োডিনের এখানে +3, কারণ ফ্লোরিন বেশি নেগেটিভ, তাই কি ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের বেশি, তাই কি ফ্লোরিন এখানে -3, তাই আয়োডিন +3, এখানে কি +5, এখানে +7, আর এখানে আয়োডিন কি? +1 আর ব্রোমিন কি? -1। তাহলে দেখো বোঝা গেল যে আন্তঃহ্যালোজেন যৌগটা আসলে কি আর যৌগগুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে। দেখো এরপর আমরা কি দেখব না, এরপর আমরা দেখব হাইব্রিডাইজেশন, বাকি সংকরায়ন অবস্থা। কাদের হাইব্রিডাইজেশন? না এই আন্তঃহ্যালোজেন যৌগগুলোর হাইব্রিডাইজেশন। দেখো আন্তঃহ্যালোজেন যৌগ, এখানে আমরা কি দেখলাম? XXN ড্যাশ। আচ্ছা এখানে এনটা কি? দেখো এনটা এখানে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। অর্থাৎ এন এখানে সমস্ত বিজোড় সংখ্যাগুলো হতে পারে, 1, 3, 5, 7। এন কিন্তু কখনোই 2, 4, 6, 8 এগুলো হবে না, এনটা সবসময় বিজোড় সংখ্যাগুলো হবে, 1, 3, 5, 7 এইসব। তাহলে দেখো প্রথমে আমরা কার হাইব্রিডাইজেশন দেখব না, XX3 এর দেখব, যখন n এর মান 3। এদের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কি হয়? এরকম কয়েকটা এক্সাম্পল কি না, Br F3 এরকম একটা এক্সাম্পল, তারপর ClF3 এটাও একটা এরকম এক্সাম্পল, IF3, অর্থাৎ আমরা এই XX3 টাইপের এক্সাম্পলের হাইব্রিডাইজেশনগুলো দেখছি। তাহলে দেখো যদি আমি এই এক্সাম্পলটাকে ধরে নিই Br F3, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুকে ব্রোমিন, তাহলে হাইব্রিডাইজেশন H সমান আমরা কি জানি? V+L - C+A/2, এটা তো আমরা কেমিক্যাল বন্ডিংয়ে জেনেছো, প্লাস আমরা গ্রুপ 18 এর ক্ষেত্রেও দেখেছিলাম। তাহলে দেখো ভ্যালেন্স ইলেকট্রন ব্রোমিনের কটা? 7টা, একটু আগেই দেখলাম যে এদের ভ্যালেন্স ইলেকট্রন 7টা। তারপর দেখো এল কি? একযোজী পরমাণুর সংখ্যা এখানে কটা? ফ্লোরিন 3টে রয়েছে, তাহলে 3, কোনো ক্যাটায়ন অ্যানায়ন চার্জ নেই, ফলে কি -0 + 0/2, জিরোগুলো না লিখলেও চলে। তাহলে কি
7 3 10, 2 5, তাহলে এটা কি হবে sp3d। দেখো এই সকলের ক্ষেত্রে কিন্তু এটা sp3d হবে, তাই আমি জেনারেলভাবে কি লিখলাম, x3 ড্যাশ লিখলাম। এরপর আমরা কি দেখব না, এরপর আমরা দেখব xx5 ড্যাশ। দেখো এদের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে n এর মানটা 5। তাহলে এরকম কয়েকটা উদাহরণ কি কি হতে পারে না, এরকম কয়েকটা উদাহরণ BRF5, তারপর কি, আচ্ছা আপাতত এই BRF5কে নিয়েই দেখাই যে BRF5 ক্ষেত্রে তাহলে কি হচ্ছে হাইব্রিডাইজেশনটা। আচ্ছা IF5ও হবে, IF5। দেখো তাহলে হাইব্রিডাইজেশন সমান কি V+L - C+A/2। তাহলে এখানে ভি কি ভ্যালেন্স ইলেকট্রন, এখানে ব্রোমিন। আচ্ছা এক্ষেত্রে আমি তাহলে আয়োডিনটা নিয়ে যদি দেখাই, সেই একই আয়োডিনের ক্ষেত্রেও ভ্যালেন্স ইলেকট্রন কত 7। একযোজি পরমাণু ফ্লোরিন, কটা ফ্লোরিন রয়েছে 5টা, তাহলে +5। আর কি কোনো ক্যাটায়নিক অ্যানায়নিক চার্জ নেই, /2, তাহলে কত হচ্ছে 6। তাহলে 6 কি sp3d2। দেখো তাহলে xx5 দিয়ে আমরা দেখলাম। এরপর আমরা কি দেখব না xx7 ড্যাশ। এরকম কয়েকটা এক্সাম্পল কি, অর্থাৎ এক্ষেত্রে কি n এর মানটা 7, এর ক্ষেত্রে n এর মানটা 5 ছিল। তাহলে এরপর এক্ষেত্রে আমরা এরকম কয়েকটা যৌগ কি কি দেখতে পারি না IF7, BRF7, এগুলো এই ধরনের যৌগ। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা হাইব্রিডাইজেশন দেখি, তাহলে V+L - C+A/2। তাহলে এক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন সেই কত ব্রোমিন নেই, এই যৌগটা নেই বা এই যৌগটা, এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু আয়োডিন, এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু ব্রোমিন। দেখো উভয়ের ক্ষেত্রেই কিন্তু কি ভ্যালেন্স ইলেকট্রন 7টা, প্লাস এর ক্ষেত্রে 7টা ফ্লোরিন, এর ক্ষেত্রেও 7টা ফ্লোরিন, অর্থাৎ কি একযোজি পরমাণু 7টা বাই কি 2, আর এটা কি তাহলে 7 হবে। তাহলে এটা কি হবে sp3d3। আচ্ছা দেখো তোমরা এটা জানো তো যে যখন এখানে এই যে 6 7 5 এগুলো যে হাইব্রিডাইজেশন যে বেরোচ্ছে, হাইব্রিডাইজেশন যখন 2 বেরোয় তখন কি হয় sp, যখন 3 বেরোয় তখন কি হয় sp2, যখন 4 বেরোয় তখন কি sp3, যখন 5 হয় তখন sp3d, যখন 6 হয় তখন sp3d2, যখন 7 হয় তখন sp3d3। এটা তো জানো নিশ্চয়ই। তাহলে দেখো এর ক্ষেত্রে তাই 7 sp3d3, 6 সময় কি sp3d2। তাহলে বোঝা গেল যে এদের সংকরায়ন অবস্থা। দেখো এবার যদি বন্ড পেয়ার লোন পেয়ার দেখি, দেখো এর ক্ষেত্রে 7, এর ক্ষেত্রে বন্ড পেয়ার লোন পেয়ার কী হবে, এখানে IF7 BRF7 রয়েছে আর 7ই তো বেরিয়েছে, আর এখানে এটা কেন্দ্রীয় পরমাণু, আর তাহলে এটা কি প্রান্তীয় পরমাণু। এখানে এই যে 7টা ফ্লোরিন এরা কি প্রান্তীয় পরমাণু, আর ব্রোমিনটা এখানে কেন্দ্রীয় পরমাণু, আর এর ক্ষেত্রে আয়োডিনটা এখানে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে বন্ড পেয়ার কটা রয়েছে, এই 7টা ফ্লোরিনের সাথে বন্ড করেছে, আর এই ক্ষেত্রে আয়োডিনও 7টা ফ্লোরিনের সাথে বন্ড করেছে। তাহলে কি হবে বন্ড পেয়ার এখানে 7 হবে। তাহলে 7টা এখানে বন্ড পেয়ার, তাহলে লোন পেয়ার এখানে 0। আর যদি এই 6 ক্ষেত্রে দেখি, তাহলে দেখো এক্ষেত্রে 6 হয়েছে, কিন্তু এখানে প্রান্তীয় পরমাণু 5টা রয়েছে, 5টা ফ্লোরিন। তাহলে এর ক্ষেত্রে বন্ড পেয়ার বিপি মানে বন্ড পেয়ার, তাহলে বন্ড পেয়ার এর ক্ষেত্রে 5টা। আর লোন পেয়ার কটা, 6 থেকে 5 বাদ দিলে লোন পেয়ার একটা। আর এর ক্ষেত্রে দেখো 5 হয়েছিল, তাহলে বন্ড পেয়ার এর ক্ষেত্রে কত হবে 3, কারণ আমরা এটা xx3 দেখেছিলাম। আর এটা তাহলে লোন পেয়ার সমান কী হবে 2 হবে, লোন পেয়ার সমান 2 হবে। তাহলে দেখে বোঝা গেল। দেখো এরকমভাবে তোমরা কিন্তু নিজেরা তোমাদের বইয়ে দেখবে অনেক এরকম আন্তঃহ্যালোজেন যৌগের এক্সাম্পল রয়েছে, তোমরা কিন্তু সেগুলোর সমস্তগুলোর কি করবে না, সেগুলো সবার হাইব্রিডাইজেশন বের করবে এবং বন্ড পেয়ার লোন পেয়ার কটা করে আছে সেটা বের করবে, প্লাস তাদের স্ট্রাকচারগুলো তোমরা প্র্যাকটিস করবে। দেখো আমি যদি এখানে এই xx3 ড্যাশ এইটা যদি আমি এখানে স্ট্রাকচার দেখি, যেমন ClF3 এর যদি আমি স্ট্রাকচার দেখি, তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এর ক্ষেত্রে বন্ড পেয়ার সমান 3 আর লোন পেয়ার সমান 2 দেখেছিলাম। তাহলে এর যদি আমরা স্ট্রাকচার দেখি সেটা আসলে কেমন হবে না, ক্লোরিন, এদিকে একটা ফ্লোরিন আর এদিকে একটা ফ্লোরিন,
আর এদিকে একটা ফ্লোরিন, তাহলে ClF3 হয়ে গেল, দুটো লোন পেয়ার, দেখো দুটো লোন পেয়ার। তাহলে হলো, দেখো যখন আমি গ্রুপ 18-এর সময়তেও বলেছিলাম যে যখন আমরা শেপ দেখব তখন কিন্তু আমরা লোন পেয়ারকে কাউন্ট করব না, লোন পেয়ার বাদ দিয়ে আমরা দেখব যে এর শেপটা আসলে কেমন। দেখো এর শেপ তাহলে কেমন লাগছে, এটা একটা দাগ আর এটা এদিকে, তাহলে এটা বাদ দিলে এটা টি শেপের মতো লাগছে না, টি শেপ। তাহলে এরকমভাবে তোমরা হাইব্রিডাইজেশনগুলো লিখে স্ট্রাকচারগুলো এঁকে কিন্তু এদের শেপগুলো প্র্যাকটিস করবে। দেখো এরপর যেটা রয়েছে সেটা কি, সিউডো হ্যালোজেন। সিউডো মানে কি, ছদ্ম, মানে কি ছদ্ম হ্যালোজেন। দেখো সিউডো হ্যালোজেন আসলে কোনগুলো, বা কি সিউডো হ্যালাইড আয়ন। আমরা এখানে কয়েকটা আয়ন দেখব। দেখো এর সম্বন্ধে বিস্তারিত তেমন কিছু না জানলেও হবে, শুধুমাত্র কয়েকটা সিউডো হ্যালাইড আয়নের উদাহরণ মনে রাখলেই হবে। দেখো সিউডো হ্যালোজেন কোনগুলো, না আয়নগুলো হবে SCN মাইনাস, CN মাইনাস, OCN মাইনাস, এগুলো হলো সিউডো হ্যালোজেন। এই কয়েকটা এক্সাম্পলই সাধারণত পরীক্ষাতে আসে, যদি আসে তো, তবে পরীক্ষায় এটা সেরকমভাবে আসে না, তবুও যদি দিয়ে দেয় যেহেতু MCQ, তাই শুধুমাত্র এদের কয়েকটা এক্সাম্পল মনে রাখলেই হবে। দেখো এরপর আমরা কি দেখব, না এরপর আমরা দেখব জারণ ক্ষমতার ক্রম। কাদের জারণ ক্ষমতা, না এই হ্যালোজেন মৌলগুলোর জারণ ক্ষমতার ক্রম। জারণ ক্ষমতা অর্থাৎ কি, অর্থাৎ এরা অপরকে জারিত করবে। জারণ ক্ষমতা মানে এরা অপরকে জারিত করবে। তাহলে জারণ ক্ষমতার ক্রম কি হবে, না ফ্লোরিনের যেহেতু আকার ছোট, এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, এর ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি, আর এর কি সাইজ খুব ছোট, এর কারণে এই ফ্লোরিনের আর কি বন্ড ডিসোসিয়েশন এনার্জি খুব লো। এই সমস্ত কারণে এই ফ্লোরিনের জারণ ক্ষমতা সব থেকে বেশি। তারপর গ্রুপ বরাবর যত আমরা ওপর থেকে নিচের দিকে নামবো তত কমতে থাকবে। তারপর কি Br2, তারপর I2। এটা হলো এদের জারণ ক্ষমতার ক্রম। দেখো কখনো কিন্তু এই অর্ডারটা চলে আসতে পারে, এই হ্যালোজেন মৌলগুলোর জারণ ক্ষমতার ক্রম, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে হ্যালোজেন হাইড্রাসিড। হ্যালোজেন হাইড্রাসিড, হাইড্রাসিড সমূহ, হ্যালোজেন হাইড্রাসিড সমূহ। হ্যালোজেন হাইড্রাসিড আসলে কোনগুলো, না হ্যালোজেন হাইড্রাসিড হলো আসলে HX। এই HX এদেরকে হ্যালোজেন হাইড্রাসিড বলা হয়, যেখানে এক্সটা কি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে বোঝা গেল। তাহলে প্রথমে কি হবে, HF হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর কি HCl হাইড্রোজেন ক্লোরাইড। অর্থাৎ কি এদেরকে বলা যায় যে হাইড্রোজেন হ্যালাইড, কারণ কি ফ্লোরিনের ক্ষেত্রে হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরিনের ক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড, তারপর কি হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এইগুলো, এই হ্যালোজেন হাইড্রাসিডগুলোর আমরা বিভিন্ন ধর্মের ক্রম দেখব। দেখো প্রথমে আমরা কি দেখব, না প্রথমে আমরা দেখব BL, অর্থাৎ কি বন্ড লেন্থ। বন্ড লেন্থ প্রথমে আমরা অর্ডার দেখব, অর্ডার, অনেকগুলো অর্ডার দেখব। প্রথমে কি দেখব, বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য। বন্ধন দৈর্ঘ্য, দেখো বন্ড লেন্থের অর্ডার প্রথমে কি হবে, এটা 1 নম্বর। তাহলে দেখো বন্ড লেন্থ, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এরকম ছিল। দেখো প্রতি ক্ষেত্রেই হাইড্রোজেন রয়েছে, প্রতি ক্ষেত্রেই হাইড্রোজেন এর আকার ছোট, এটা প্রতি ক্ষেত্রেই সেম একই রয়েছে। কিন্তু ফ্লোরিনের প্রথমে আকার ছোট ছিল, তারপর ক্লোরিনের আকার একটু বড়, তারপর ব্রোমিনের আকার আরও বড়, তারপর আয়োডিনের আকার আরও বড়। তাহলে কি গ্রুপ বরাবর যত ওপর থেকে নামছি নিচের দিকে সাইজ কি ইনক্রিজ হচ্ছে। তাহলে সাইজ যদি ইনক্রিজ হয়, এই যে এদের যে এই পার্থক্য, এই যে বন্ড লেন্থ, এইটা ক্রমশ বৃদ্ধি পাবে সাইজ ইনক্রিজ হওয়ার সাথে সাথে। ফলে কি হবে, ফলে কি হবে, না এর সব থেকে ছোট, তারপর এর বেশি, তারপর এর, তারপর এর। তাহলে বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্যের ক্রমটা বোঝা গেল, যে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে হ্যালোজেন মৌলগুলোর আকার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় হাইড্রোজেন আর হ্যালোজেন মৌলের মধ্যে যে দূরত্ব, তাদের এই বন্ধন দৈর্ঘ্য সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্ধন দৈর্ঘ্যের যে অর্ডার, তাই সেটা এটা হচ্ছে।
তাহলে এরপর দেখো কি দেখব, এরপর আমরা দেখব BDE অর্থাৎ কি বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি বা কি বন্ধন বিভাজন শক্তি, বন্ধন বিভাজন শক্তি। তাহলে দেখো বন্ধন বিভাজন শক্তি কি হবে না, দেখো HF HCl HBr HI। দেখো গ্রুপ বরাবর ওপর থেকে সেই একই লজিক, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কি হচ্ছে, সাইজ ইনক্রিজ পাচ্ছে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে। এটা কি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে, এই ডাউন অ্যারো মানে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামছে, ফলে কি হচ্ছে সাইজ ইনক্রিজ পাচ্ছে। তাহলে সাইজ যদি বাড়ে তাহলে এক্ষুনি কি দেখলাম, সাইজ বৃদ্ধি পাওয়ার কারণে বন্ড লেন্থ বৃদ্ধি পাচ্ছে। দেখো আমরা জানি কি বন্ড লেন্থ বন্ড স্ট্রেংথের সাথে কি ব্যাসানুপাতিক, বন্ড লেন্থ যত বাড়ে বন্ড স্ট্রেংথ তত কমে যায়। তাই কি এক বন্ধনের যে স্ট্রেংথ সেটা কি হয় সব থেকে কম হয়, কারণ কি লেন্থটা খুব বড় হয় তাই। তাহলে বন্ড লেন্থ যত বাড়ছে বন্ড স্ট্রেংথ তত কমে যাচ্ছে, বন্ড স্ট্রেংথ তত কমে যাচ্ছে। তাহলে একটা বন্ধনের প্রথমে এক বন্ধন, তারপর কি দ্বিবন্ধন, তারপর ত্রিবন্ধন। তাহলে একটা বন্ধনের যদি বন্ধন শক্তি কম হয়, এর বন্ড স্ট্রেংথ তো কম এক বন্ধন, এর বন্ড লেন্থ বেশি তাই এর বন্ড স্ট্রেংথ কম। তাহলে এর যদি বন্ড স্ট্রেংথ কম হয় একে সহজেই ভেঙে ফেলা যাবে, তাহলে একে ভাঙতে কি কম শক্তির প্রয়োজন হবে, কারণ এ এমনিতেই দুর্বল, এর বন্ধন শক্তি এমনিই নেই, তাহলে একে ভাঙতে কি কম শক্তির প্রয়োজন হবে। তাই বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি অর্থাৎ বন্ধন বিভাজন শক্তি সেটাও কম হবে। তাহলে দেখো এখান থেকেই তাহলে আমরা এর অর্ডারটা কি পেয়ে যাচ্ছি, বন্ধন বিভাজন শক্তির অর্ডার তাহলে কি পাচ্ছি না, এর অর্ডার আমরা পাচ্ছি হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর কি HCl। তাহলে কি ক্রমশ কমে যাচ্ছে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে, ক্রমশ কমে যাচ্ছে বন্ধন বিভাজন শক্তিটা। তাহলে বোঝা গেল। দেখো 3 নম্বর পয়েন্টে আমরা কি দেখব, 3 নম্বর পয়েন্টে আমরা দেখব আয়নীয় চরিত্র, আয়নীয় চরিত্র বাকি আয়নিক ক্যারেক্টার, আয়নীয় চরিত্র দেখব। আয়নীয় চরিত্র কি হবে, দেখো গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, এটা মানে কি গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে, গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ক্রমশ কমে যায়। তাই ফ্লোরিন সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, আর গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে কি হয় ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। দেখো ইলেকট্রোনেগেটিভিটি যত কমে যাবে তত কি হবে আয়নিক ক্যারেক্টার তত কি বেড়ে যাবে, আয়নিক ক্যারেক্টার তত বেড়ে যাবে। দেখো ইলেকট্রোনেগেটিভিটি তাহলে যার যত বেশি হবে, আয়নিক ক্যারেক্টার তত কমে যাবে। আর ইলেকট্রোনেগেটিভিটি যার যত বেশি হবে, তত কি হবে আয়নিক ক্যারেক্টার তত বেশি হবে। তাহলে কি হলো না, ইলেকট্রোনেগেটিভিটি যত কমছে আয়নিক ক্যারেক্টার তত কমবে, আর ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে আয়নিক ক্যারেক্টার তত বাড়বে। তাই আয়নীয় চরিত্র HF এর সব থেকে বেশি, তারপর HCl, তারপর HBr, তারপর HI। তাহলে আয়নীয় চরিত্র বোঝা গেল। দেখো এরপর কি না, এরপর 4 নম্বর পয়েন্ট হলো দ্বিমেরু ভ্রামক বাকি ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। দেখো ডাইপোল মোমেন্ট তাহলে কি হবে, দেখো ডাইপোল মোমেন্টকে আমরা মিউ দিয়ে ডিনোট করি। মিউ সমান কি না E/D। এখানে ইটা কি, এখানে ইটা হলো চার্জ, অর্থাৎ আমরা যদি HF এর ক্ষেত্রে দেখি তাহলে হাইড্রোজেনের কি +1, হাইড্রোজেন এখানে প্লাস আর ফ্লোরিন এখানে মাইনাস, তাহলে এই প্লাস মাইনাসের গুণফল এই এটা হলো এই চার্জ, এখানে +1 রয়েছে এখানে -1 রয়েছে, অর্থাৎ এখানে ইটা কি 1, আর ডিটা হলো এই হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে এই ডিস্টেন্স, এই দুটোর গুণফলই হলো দ্বিমেরু ভ্রামক বা মিউ, যেটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো তাহলে আমরা এখান থেকে কি দেখছি যে এই যত বাড়বে, অর্থাৎ এখানে ইটা কি তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে, ইটা এখানে নেগেটিভ, তাহলে তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে তত কি হবে
মিউটাও তত বাড়বে, আবার ডি যত বাড়বে মিউটাও তত বাড়বে। তাহলে দেখো এ যত বাড়ছে এ তত বাড়ছে, আবার এও যত বাড়ছে এ তত বাড়ছে। এখন আমি যদি HF, HCl, HBr আর HI এদের ক্ষেত্রে দেখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের মধ্যে এই HI এর বন্ধন দৈর্ঘ্য সব থেকে বেশি হবে, যেটা আমরা একটু আগেই দেখলাম। কারণ কি, আয়োডিনের আকার খুব বড়। তাহলে DHI এর ক্ষেত্রে সব থেকে বেশি হবে, আবার EHF এর ক্ষেত্রে সব থেকে বেশি হবে। তাহলে তোমরা বলবে তাহলে কি করব, তাহলে কোনটার ভিত্তিতে আমরা এই অর্ডারটা লিখব? দেখো, এক্ষেত্রে E/D হলেও এক্ষেত্রে আমরা প্রায়োরিটি কাকে দেব? আমরা প্রায়োরিটি দেব কিন্তু এই কে, অর্থাৎ বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে আমরা প্রায়োরিটি দেব। অর্থাৎ আমরা এখানে এই কন্ডিশনটাকে মেনে চলব যে যার ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি তার মিউটাও বেশি। তাহলে এখানে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? এখানে HF এর বন্ধন ধ্রুবীয়তা সব থেকে বেশি, কারণ ফ্লোরিন সব থেকে তড়িৎ ঋণাত্মক, আর হাইড্রোজেন এখানে তো প্রত্যেকের ক্ষেত্রেই হাইড্রোজেন রয়েছে। তাই আমরা যেহেতু এই শর্তটাকে বেশি প্রায়োরিটি দেবো, তাই এক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের অর্ডারটা কেমন হবে? এমন। তাহলে বোঝা গেল দ্বিমেরু ভ্রামকটা। দেখো এরপর আমরা কি দেখব? এরপর আমরা এগুলোর তাপীয় স্থায়িত্বের অর্ডার দেখব। দেখো তাহলে তাপীয় স্থায়িত্ব বাকি থার্মাল স্টেবিলিটি, তাহলে এর অর্ডার কেমন হবে? দেখো সেই একই লজিক। তাহলে সাইজ যত বাড়বে গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে সাইজ ইনক্রিজ যত হবে তত কি হবে না, তত বন্ড লেন্থ এটা ক্রমশ বাড়বে, আর কি বন্ড স্ট্রেংথ তত কমবে, বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি সেটাও তত কমবে। কারণ বন্ডের কোনো শক্তি নেই, বন্ড স্ট্রেংথ কমে গেছে, তাহলে সেই বন্ধন ভাঙতে যে এনার্জি লাগবে সেটাও কম হবে। তাহলে এইগুলো আমরা আগের ওই অর্ডারগুলো লেখার সময় এতটা পর্যন্ত আমরা দেখেছি। তাহলে তাপীয় স্থায়িত্ব তাহলে কি হবে? তাহলে বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি কমে যাচ্ছে, অর্থাৎ কি কম শক্তিতেই বন্ডটা ভেঙে যাচ্ছে। ফলে কি যে থার্মাল স্টেবিলিটি, TS মানে কি থার্মাল স্টেবিলিটি, সেটা কি হবে? সেটাও কমে যাবে। ফলে কি হবে এক্ষেত্রে তাই অর্ডার কি হবে? তাই এক্ষেত্রে অর্ডার হবে HF, HCl, HBr, HI। অর্থাৎ কি, তাহলে এর ক্ষেত্রে যেহেতু সাইজটা সব থেকে বেশি আয়োডিনের, তাই এর বন্ড লেন্থ সব থেকে বেশি, এর বন্ড স্ট্রেংথ সব থেকে কম, এর বন্ড ডিসঅ্যাসোসিয়েশন যে এনার্জি অর্থাৎ যে বন্ধন বিভাজন শক্তি সেটাও সব থেকে কম। ফলে কি এর থার্মাল স্টেবিলিটি সেটাও সব থেকে কম। তাই এর অর্ডারটা এরকম হলো। দেখো এরপর কি দেখব? এরপর আমরা দেখব বিজারণ ক্ষমতা বাকি রিডাকশন পাওয়ার। বিজারণ ক্ষমতা কাদের বিজারণ ক্ষমতা? না এই হ্যালোজেন হাইড্রোসেটগুলোর বিজারণ ক্ষমতা। তাহলে HF, HCl, HBr, HI। দেখো বিজারণ ক্ষমতা মানে কি, কে কত সহজে হাইড্রোজেন মুক্ত করতে পারছে তার উপরেই বিজারণ ক্ষমতাটা নির্ভর করবে। দেখো সেই একই লজিক, সাইজ যত বাড়ছে বন্ড লেন্থ তত বাড়ছে, বন্ড স্ট্রেংথ তত কমছে, বন্ধন বিভাজন শক্তি বন্ড ডিসঅ্যাসোসিয়েশন এনার্জি সেটাও কমে যাচ্ছে। ফলে যার তাহলে এই বন্ধন বিভাজন শক্তি সব থেকে কম, অর্থাৎ কি কম শক্তিতেই যার বন্ধনটা ভেঙে যাচ্ছে, তার ক্ষেত্রে এই হাইড্রোজেনটা সহজেই মুক্ত হবে। এই হাইড্রোজেনটা সে সহজেই ডোনেট করবে। এক্ষেত্রে সেটা কে? এক্ষেত্রে HI, কারণ আয়োডিনের আকারই সব থেকে বড়। ফলে এর ক্ষেত্রে বিজারণ ক্ষমতার ক্রম হবে HI সব থেকে বেশি। তারপর কি? তারপর HBr, তারপর কি HCl, তারপর কি HF। তাহলে এটা হবে এক্ষেত্রে বিজারণ ক্ষমতার অর্ডার। দেখো এই একই কথা আমরা কার ক্ষেত্রে বলবো? এই একই কথা আমরা বলবো আম্লিক ধর্মের ক্ষেত্রে। আম্লিক ধর্ম মানে কি, যে এদের অ্যাসিডিক ক্যারেক্টার কার কেমন সেটাই তাহলে আমরা এখানে দেখব। দেখো আমরা কি জানি যে কোনো একটা কম্পাউন্ড
জলীয় দ্রবণে যত সহজে এই H+ আয়ন অর্থাৎ এই প্রোটন যত সহজে এই H+ আয়ন ত্যাগ করবে সে তত ভালো অ্যাসিড। তারা তখন কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে যারা সহজে H+ আয়ন দেয়। তাহলে সাইজ বাড়ার সাথে সাথে বন্ড লেন্থ যখন বেড়ে গেল, বন্ড স্ট্রেংথ যখন কমে গেল, বন্ধন বিভাজন শক্তি যখন কমে গেল, তাহলে এই H এর ক্ষেত্রে আমরা দেখলাম এর বন্ধন বিভাজন শক্তি সব থেকে কম, অর্থাৎ কি কম শক্তিতে এর যে এই যে বন্ড HI এর মধ্যে বন্ড সহজেই ভেঙে যাবে। তাহলে এর যদি বন্ড সহজেই ভেঙে যায় H+ সব থেকে সহজে মুক্ত হবে, যেটা আমরা বিজারণ ক্ষমতার ক্ষেত্রে দেখলাম। তাহলে আম্লিক ধর্মের ক্রম হবে ওই একই, HI সব থেকে বেশি আম্লিক, তারপর HBr, তারপর HCl, তারপর HF। এটাকে যদি উল্টোভাবে লিখি তাহলে এটা HBr HI। তাহলে বোঝা গেল আম্লিক ধর্মের ক্রম। এরপর কি দেখব? এরপর যেটা দেখব সেটা হলো স্ফুটনাঙ্ক বা কি বয়েলিং পয়েন্ট। স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট। দেখো স্ফুটনাঙ্কটা তাহলে এক্ষেত্রে কি হবে না, স্ফুটনাঙ্ক আমরা কি কি দেখেছিলাম? HF, HCl, HBr ছিল, HI ছিল। দেখো HF এর ক্ষেত্রে কি দেখা যায় না, এর ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দেখা যায় কার ক্ষেত্রে? HF এর ক্ষেত্রে। দেখো গ্রুপ 17-এ আমরা HF এর ক্ষেত্রে দেখছি, গ্রুপ 16-এ আমরা কার ক্ষেত্রে দেখেছিলাম? H2ওর ক্ষেত্রে, জলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। আর গ্রুপ 15-এ আমরা কার ক্ষেত্রে দেখেছিলাম? গ্রুপ 15-এ আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখেছিলাম NH3। তাহলে সেরকমভাবে এক্ষেত্রে আমরা HF এর ক্ষেত্রে দেখছি। দেখো এর ক্ষেত্রে যেহেতু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড রয়েছে, ফলে কি হচ্ছে না, এই যে HF এর স্ফুটনাঙ্ক খুব বেশি হবে, মানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডের কারণে, হাইড্রোজেন বন্ডিংয়ের কারণে এর বন্ধন ভাঙতে কি বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। তাই কি এর স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে। এটা তো একদম শিওর যে এর স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হচ্ছে, কারণ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, অর্থাৎ কি এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অনেকগুলো HF অণু পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, হাইড্রোজেন বন্ড করে। কিন্তু এবার এই HCl, HBr আর HI এদের মধ্যে কি হবে? দেখো এদের মধ্যে আমরা যত গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামছি, সাইজ তত ইনক্রিজ হচ্ছে, ফলে কি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সেটা কি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল যদি ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট ক্রমশ বৃদ্ধি পাবে। তাহলে এদিকে ক্রমশ বাড়ছে, অর্থাৎ কি HCl এর থেকে বেশি হচ্ছে HBr এর, তার থেকে বেশি হচ্ছে HI এর, আর HF এর সবার থেকে বেশি হচ্ছে, তাহলে এখানে HF। তাহলে অর্ডারটা হলো এরকম, তাহলে বোঝা গেল স্ফুটনাঙ্ক। দেখো এরপর আমরা কি দেখব? এরপর আমরা এই ক্লোরিনের প্রস্তুতি দেখব, এই Cl2 এর কি দেখব? প্রস্তুতি। দেখো এর অনেক রকম প্রস্তুতি দেওয়া রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা যেটা দেখব, মানে যেটা ইম্পর্ট্যান্ট বেশি, সেটা হলো ডিকনের পদ্ধতি। তোমরা কিন্তু বইতে এটা মার্ক করবে, এই ডিকনের পদ্ধতি, ক্লোরিনের প্রস্তুতির এই ডিকনের পদ্ধতিতে কি করা হয় না, হাইড্রোজেন ক্লোরাইড HCl কে অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়। আর কন্ডিশন কি থাকে না, কন্ডিশন থাকে এখানে CuCl2 এর উপস্থিতিতে, অর্থাৎ কি কিউপ্রিক ক্লোরাইড, তার উপস্থিতিতে এখানে হিট কত দেওয়া হয় না, 450°C তাপমাত্রা এখানে হিট দেওয়া হয়। এখান থেকে Cl2 প্লাস জল উৎপন্ন হয়। তাহলে দেখো আমরা কিসের প্রস্তুতি দেখছিলাম?
Cl2 এর দেখো এখানে Cl2 প্রস্তুত হলো। তাহলে বোঝা গেল। দেখো এরপর আমরা দেখেছিলাম জারণ ধর্ম, যে ফ্লোরিনের জারণ ধর্ম, তারপর ক্লোরিনের জারণ ধর্ম। তাহলে এই যে জারণ ধর্ম, এদের জারণ ধর্মের আসলে কারণটা কি? এদের জারণ ধর্মের কারণটা কি? দেখো ক্লোরিন জলের সাথে বিক্রিয়া করে, বা কি ক্লোরিন জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ জলীয় বাষ্পের উপস্থিতিতে ক্লোরিন কিসে পরিণত হয়? না ক্লোরিন এখানে দেখো 0 স্টেটে ছিল, এখানে HCl-এ পরিণত হলো। অর্থাৎ কি হলো? ক্লোরিন এখানে -1 হলো, হাইড্রোজেন এখানে +1, তাহলে ক্লোরিন এখানে নিজে বিজারিত হলো। তাহলে দেখো এগুলো কিন্তু আমি সেই প্রথম গ্রুপ আলোচনা থেকেই বলে যাচ্ছি, গ্রুপ 15 থেকেই বলে যাচ্ছি, যে যখন একটা মৌল বা যৌগ নিজে জারিত হয় তখন সে অপরকে বিজারিত করে। যখন এখানে সে নিজে বিজারিত হচ্ছে, তার মানে কি সে অপরকে জারিত করছে। তাহলে দেখো ক্লোরিন এক্ষেত্রে নিজে বিজারিত হলো, কারণ 0 থেকে -1-এ এলো। 0 থেকে -1 ছোট তো, তাহলে ক্লোরিনের জারণ অবস্থা কমলো, তার মানে কি ক্লোরিন বিজারিত হলো। তাহলে কি এখানে যদি একজন বিজারিত হয়েছে, তার মানে তাহলে কেন বিজারিত হলো? এখানে HCl-এ পরিণত হলো, আর এখানে কি উৎপন্ন হয়? HOCl, যেটা কি হাইপোক্লোরাস অ্যাসিড। এখান থেকে বিয়োজনের ফলে কি উৎপন্ন হয়? HCl প্লাস এটা কি থার্ড ব্র্যাকেটের ভেতরে এরকম ও, মানে এটা কি? এটা জায়মান অক্সিজেন। ক্লোরিনের যে জারণ ধর্ম দেখা যায়, তার জন্য কিন্তু দায়ী এই জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনের উপস্থিতিতেই কিন্তু ক্লোরিন জারণ ধর্ম দেখায়, বিরঞ্জন ধর্ম দেখায়, আর ক্লোরিনের ওই বিরঞ্জন ধর্মের জন্য দায়ী কিন্তু এই জারণ ধর্ম। মানে জারণ ধর্মের কারণে ক্লোরিন বিরঞ্জন ধর্ম প্রদর্শন করে। দেখো ক্লোরিনের যে জারণ ধর্ম রয়েছে সেটা কি করে বুঝবো? না দেখো ক্লোরিন অপরকে তার মানে জারিত করছে, তার জারণ ধর্ম রয়েছে, মানে দেখো ক্লোরিন Fe+2-কে Fe+3-তে পরিণত করে। আবার কি করে? না আবার NO2- কে NO3- পরিণত করে, X- কে X2-তে পরিণত করে। যেখানে এক্সটা কি, যেহেতু এখানে আমরা ক্লোরিনের জারণ ধর্ম দেখছি, তার মানে এখানে এক্স ক্লোরিন বাদ দিয়ে বাকিগুলো হবে ব্রোমিন আর আয়োডিন। তোমরা বলবে ফ্লোরিন কোথায় গেল? দেখো এখানে একটা পয়েন্ট কি, না HF কিন্তু বিক্রিয়া করে না। HF কোনো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে না, কোনো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে না। দেখো এই যে X- থেকে X2, এটা যদি আমরা এই ব্রোমিন আর আয়োডিনের বিক্রিয়াটা দেখি, তাহলে কি না ক্লোরিন HBr এর সাথে বিক্রিয়া করে HCl প্লাস Br2 উৎপন্ন করে। তাহলে এখানে ব্যাপারটা আসলে কি হলো? না ক্লোরিনের তো জারণ ধর্ম রয়েছে, তার মানে এই অপরকে জারিত করবে। দেখো এখানে Br-এর জারণ অবস্থা -1 ছিল, এখানে 0 হলো, -1 থেকে 0 হলো, অর্থাৎ কি বৃদ্ধি পেল। তাহলে দেখো এখানে জারণ হয়েছে। দেখো ক্লোরিন হাইড্রোজেন ব্রোমাইডকে ব্রোমিন গ্যাসে জারিত করে দিল, আর নিজে কি করলো? না নিজে এখানে 0 অবস্থা থেকে -1-এ চলে এলো, অর্থাৎ নিজে সে এখানে বিজারণ করল। তাহলে এটাই ক্লোরিনের একটা জারণ ধর্ম। এরকম HI-এর সাথেও হবে, কি হবে? HCl হবে আর I2 হবে, এই একই বিক্রিয়া। আর বললাম যে HF বিক্রিয়া করে না, অর্থাৎ ক্লোরিনের সাথে HF-এর বিক্রিয়াতে HCl আর F2 নির্গত হয়ে গেল, এই বিক্রিয়ার কিন্তু কোনো অস্তিত্ব নেই, তাই এই বিক্রিয়াটা এক্ষেত্রে ঘটবে না। দেখো এরপর একটা 3 স্টারওয়ালা কোশ্চেন, 3 স্টার নয় 5 স্টার, 5 স্টারওয়ালা কোশ্চেন কি? প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর। কি কোশ্চেন? না Cl2 দ্বারা বিরঞ্জন ধর্ম স্থায়ী
কিন্তু SO2 দ্বারা বিরঞ্জন ধর্ম অস্থায়ী কেন? অস্থায়ী কেন? কেন অস্থায়ী? কেন অস্থায়ী? দেখো, এটা আগে ব্যাখ্যা করতে দিত, 3 নাম্বারের বা 2 নাম্বারের ব্যাখ্যা করতে দিত, কিন্তু তোমাদের তো এখন ব্যাখ্যা পড়বে না, তোমাদের শুধু কারণটা জানলেই হবে, তোমাদেরকে তো গুছিয়ে আনসার লিখতে হচ্ছে না। তাহলে দেখো কি হচ্ছে আসলে, ক্লোরিনের যে বিরঞ্জন ধর্ম রয়েছে, ক্লোরিনের যে বিরঞ্জন ধর্ম, এই ধর্মের জন্য, ক্লোরিনের বিরঞ্জন ধর্মের জন্য কে দায়ী? যেটা আমি একটু আগেই বলেছিলাম, জায়মান অক্সিজেন দায়ী। ক্লোরিনের বিরঞ্জন ধর্মের জন্য জায়মান অক্সিজেন, অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটের ভিতর ও, এটা দায়ী, এটা দায়ী। আর কি? এটা কি জারণের মাধ্যমে ঘটে, জারণের মাধ্যমে ঘটে। ক্লোরিনের বিরঞ্জন ধর্মের জন্য জায়মান অক্সিজেন দায়ী। আর এই বিরঞ্জন, ক্লোরিন এর বিরঞ্জন ধর্ম মানে কি? ক্লোরিনের বিরঞ্জন ধর্ম মানে এই ক্লোরিন কি করবে না, রঙিন পদার্থকে বিরঞ্জিত করবে, রঙিন পদার্থকে বিরঞ্জিত করবে। কার উপস্থিতিতে? এই জায়মান অক্সিজেনের উপস্থিতিতে। কি বিক্রিয়ার মাধ্যমে? জারণ বিক্রিয়ার মাধ্যমে। তাহলে রঙিন বস্তু, ধরো এখানে একটা রঙিন পদার্থ, এর সাথে জায়মান অক্সিজেনের বিক্রিয়ায় কি হবে না, বিরঞ্জিত পদার্থ তৈরি হবে, বিরঞ্জিত পদার্থ তৈরি হবে। এটা কি না, স্থায়ী। এটা কেন স্থায়ী? কারণ এখানে এই বিরঞ্জনটা জারণের মাধ্যমে ঘটছে, জায়মান অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে। কিন্তু SO2 ক্ষেত্রে, SO2 এর বিরঞ্জন ধর্মের জন্য, বিরঞ্জন ধর্মের জন্য জায়মান হাইড্রোজেন, থার্ড ব্র্যাকেটের ভিতর H মানে জায়মান হাইড্রোজেন দায়ী, জায়মান হাইড্রোজেন দায়ী। অর্থাৎ কি, এখানে বিজারণের মাধ্যমে বিরঞ্জন ঘটে, বিজারণের মাধ্যমে ঘটে। অর্থাৎ এক্ষেত্রে যে রঙিন পদার্থ থেকে এই যে জায়মান হাইড্রোজেনের উপস্থিতিতে বিরঞ্জিত পদার্থ তৈরি হয়, বিরঞ্জিত পদার্থ তৈরি হয়, এটা কি? এটা অস্থায়ী, এটা অস্থায়ী। তাহলে বোঝা গেল। এরপর কি? এরপর আমরা দেখব ক্ষারের সাথে বিক্রিয়া। এটাও 5 স্টার वाला কোশ্চেন, খুব খুব ইম্পর্ট্যান্ট। ক্ষারের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া। দেখো, ক্ষারের সাথে বিক্রিয়া, প্রথমে আমরা দেখব ঠান্ডা ও লঘু ক্ষার। আর ক্ষার হিসেবে আমরা কাকে নেব এখানে? ক্ষার হিসেবে আমরা এখানে নেব কস্টিক সোডাকে। কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে নেব আমরা। তাহলে দেখো, ঠান্ডা ও লঘু ক্ষার। তাহলে ঠান্ডা ও লঘু ক্ষার প্রথমে, অর্থাৎ এক্ষেত্রে আমরা ক্লোরিনের বিক্রিয়া দেখব। এটা ব্রোমিনের ক্ষেত্রেও দেখানো যায়, কিন্তু আমি ক্লোরিনটা দিয়ে দেখাচ্ছি। তাহলে দেখো, ক্লোরিনের সাথে আমরা ঠান্ডা ও লঘু ক্ষার কি নিচ্ছি? NaOH, কস্টিক সোডা বাকি সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি ঠান্ডা ও লঘু। বিক্রিয়াতে কি উৎপন্ন হচ্ছে না, NaCl প্লাস NaOCl প্লাস জল। তাহলে দেখো বিক্রিয়াটায় কি হলো, Cl2 এখানে 0 ছিল, এখানে Cl কত? -1, আর এখানে Cl দেখো জারণ অবস্থা নির্ণয় করতে নিশ্চয়ই জানো, সোডিয়াম কত? +1, অক্সিজেন কত? -2। দেখো তাহলে এটা -2, এটা +1, তাহলে কত হলো? এটা টোটালটা কত হলো? -1, -1। তার মানে কি, ক্লোরিন এখানে +1, তবেই পুরোটা নিউট্রাল হবে। তাহলে এখানে ক্লোরিন +1, তাহলে দেখো ক্লোরিনটা এখানে -1 একবার এলো, ক্লোরিনটা এখানে +1 একবার এলো। দেখো এই একই ক্লোরিন একবার -1 আসছে, মানে এটা কি? বিজারণ হলো, 0 থেকে -1, আবার 0 থেকে +1 এলো, এটা কি হলো? জারণ হলো। তাহলে দেখো, একই মৌল যখন একই বিক্রিয়াতে একবার বিজারিত হচ্ছে, একবার জারিত হচ্ছে, তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলি? এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি কি? ডিসপ্রপোরশনেশন, ডিসপ্রপোরশনেশন
ডিসপ্রপোরশনেশন রিয়াকশান, ডিসপ্রপোরশনেশন রিয়াকশান অর্থাৎ কি শত জারণ বিজারণ বিক্রিয়া, শত জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ একই এলিমেন্ট একবার কি একই মৌল একবার বিজারিত হচ্ছে একবার জারিত হচ্ছে, এই ধরনের বিক্রিয়াকেই শত বিজারণ বিক্রিয়া বা ডিসপ্রপোরশনেশন রিয়াকশান বলা হয়। তাহলে এটা আমরা ঠান্ডা লঘু ক্ষারের ক্ষেত্রে দেখলাম। দেখো এটা কি সোডিয়াম ক্লোরাইড, আর এটার নাম কি সোডিয়াম হাইপোক্লোরাইট, এটার নাম সোডিয়াম হাইপোক্লোরাইট। এরপর দেখো এরপর আমরা দেখব শীতল ক্ষার, শীতল ঠান্ডা মানেই তো শীতল, তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখব, এর ক্ষেত্রে আমরা দেখব উষ্ণ ও লঘুর অপোজিট কি গাঢ়, তাহলে এর ক্ষেত্রে আমরা দেখব উষ্ণ ও গাঢ় ক্ষার, তাহলে দেখো এক্ষেত্রে Cl2 প্লাস NaOH, সেখান থেকে উৎপন্ন হচ্ছে NaCl প্লাস NaClO3 প্লাস জল। তবে এর ক্ষেত্রে 0 থেকে -1 আর 0 থেকে এটা +5, তোমরা এখানে জারণ সংখ্যাটা ক্যালকুলেট করলে দেখবে +5 হবে। তাহলে দেখো এক্ষেত্রেও 0 থেকে +5 একবার জারিত হলো, 0 থেকে -1 একবার বিজারিত হলো, অর্থাৎ কি হলো এক্ষেত্রেও ওই একই ডিসপ্রপোরশনেশন রিয়াকশান হলো, এটাও কি ডিসপ্রপোরশনেশন রিয়াকশান। দেখো এরপর আমরা কি দেখব, অক্সো অ্যাসিড সমূহ, অর্থাৎ কি এই হ্যালোজেন মৌলগুলোর অক্সো অ্যাসিড সমূহ। কিন্তু আমরা কি প্রতিটা হ্যালোজেন মৌলের ক্ষেত্রে দেখব না, কেন আমরা প্রতিটার ক্ষেত্রে দেখব না, কারণ প্রত্যেকের ক্ষেত্রে একই হবে। আমি এখানে ক্লোরিনগুলোর দেখব, দেখো HOCl, এটার নাম কি, এটার নাম হাইপোক্লোরাস অ্যাসিড। এরপর কি দেখব HOCl, এটাকে আরেকভাবে কি লিখতে পারি HClO। HClO কেন লিখলাম, যাতে বুঝতে সুবিধা হয়। এরপর লিখব HClO2, এরপর লিখব HClO3, এরপর লিখব HClO4। দেখো এটার নাম কি, এটার নাম হাইপোক্লোরাস অ্যাসিড, এটা হাইপোক্লোরাস, এটা ক্লোরাস, এটা কি, এটা ক্লোরিক, আর এটা পারক্লোরিক, তাহলে এটা হাইপোক্লোরাস, এটা শুধু ক্লোরাস, এটা ক্লোরিক, আর এটা শুধু পারক্লোরিক, শুধু নয় পারক্লোরিক। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা এদের ক্ষেত্রে কি দেখব, এদের ক্ষেত্রে আমরা এখানে ক্লোরিনের জারণ সংখ্যাটা দেখব। দেখো এখানে ক্লোরিনের জারণ সংখ্যা +1, ঠিক, কারণ কি অক্সিজেনের এখানে -2, হাইড্রোজেনের এখানে +1, তাহলে এখানে ক্লোরিনের +1, তবেই তো +1 +1 +2 আর -2 নিউট্রাল হবে। তাহলে এই ClO2 এর ক্ষেত্রে কি হবে, এখানে দেখবে এটা +3 হবে, এখানে দেখবে এটা +5 হচ্ছে, আর এখানে এটা +7 হচ্ছে। দেখো আমরা একটা জানি জারণ সংখ্যা যত বাড়বে আম্লিক ধর্ম বাকি অ্যাসিডিক ক্যারেক্টার সেটাও তত বাড়বে, আম্লিকতাও তত বাড়বে। তাহলে দেখো আমরা যদি এখানে অ্যাসিডিটির অর্ডারটা দেখি এদের, তাহলে অ্যাসিডিটি অর্ডার এদের কি হবে না HOCl ক্রমশ বাড়তে থাকবে, কারণ কি এদের জারণ সংখ্যা ক্রমশ বাড়তে থাকছে, তাই এদের অ্যাসিডিটি অর্ডারও ক্রমশ বাড়তে থাকলো। তাহলে দেখো এদের অ্যাসিডিটি অর্ডার বোঝা গেছে। আর কি দেখো HClO, HClO2, HClO3, HClO4 এইগুলোই তো ছিল। দেখো এদের যদি অনুবন্ধী ক্ষারগুলো দেখি, অর্থাৎ মানে এদের যদি অ্যানায়ন পার্টটা দেখি, এখানে অ্যানায়ন পার্টকে ClO-, এখানে অ্যানায়ন পার্ট ClO2-, এখানে কে ClO3-, আর এখানে কে ClO4-।
এবার দেখো, এবার যদি এইগুলো স্ট্রাকচার দেখি, এগুলোর যদি স্ট্রাকচার দেখি, মানে এগুলো কি, এগুলো আসলে কি, এগুলো অনুবন্ধী ক্ষারক। এই যে আমরা এখানে হাইড্রোজেনটাকে বাদ দিলাম, হাইড্রোজেনটাকে বাদ দিয়ে আমরা যে শুধু এর অ্যানায়নিক পার্টটা লিখলাম, এইগুলোকে কি বলা হয়, এইগুলোকে আমি এক জায়গায় লিখছি, এগুলোকে বলা হয় অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষার। এদের এই অনুবন্ধী ক্ষারকের যে স্থিতিশীলতার ক্রম, এই অনুবন্ধী ক্ষারকের স্থিতিশীলতার ক্রম কি, অর্থাৎ এদের মধ্যে স্থিতিশীলতার ক্রম হবে এরকম: ClO2 মাইনাস, ClO3 মাইনাস, ClO4 মাইনাস। দেখো কেন এই স্থিতিশীলতার ক্রমটা হচ্ছে, এবার আমি তার ব্যাখ্যায় আসছি। ব্যাখ্যায় কি হবে ব্যাখ্যা? দেখো এই যে HClO, HClO2, HClO3, HClO4 এগুলো রয়েছে, এদের ক্লোরিন পরমাণুর সাথে এদের এখানে আসলে কি হচ্ছে না, ক্লোরিন পরমাণুর সাথে Cl ডবল বন্ড O। দেখো এই যে Cl ডবল বন্ড O গ্রুপটা রয়েছে, এটা একটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ, অর্থাৎ এই গ্রুপটা ইলেকট্রনকে আকর্ষণ করে। ক্লোরিন পরমাণুর সাথে এই গ্রুপটার সংখ্যা যত বাড়বে, এই গ্রুপটার সংখ্যা যত বাড়বে তত কি হবে, তত যে OH বন্ড তত আনস্টেবল হবে। যত আনস্টেবল হবে তত কি হবে, তত সহজে H+ আয়ন দেবে। দেখো এইখানে ব্যাপারটা কি বললাম ভালো করে বোঝো। বললাম যে এই যে Cl ডবল বন্ড O, এই যে গ্রুপটা রয়েছে, এটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ। ফলে কি, যেহেতু এটা একটা ইলেকট্রন আকর্ষী গ্রুপ, তাই এই গ্রুপটা ক্লোরিন পরমাণুর সাথে যত বেশি থাকবে, এই গ্রুপের সংখ্যা যত বাড়বে, তত কি হবে, OH বন্ডটা তত দুর্বল হবে। OH বন্ড কোথায় আছে, এই গ্রুপটা কোথায় আছে, সেগুলো আমি এক্ষুনি এঁকে বলছি। তার আগে শুধু এই লাইন তিনটের মানে বোঝো। দেখো বলছে যে তাহলে কি না, যত বাড়ছে তত কি হবে, OH বন্ডটা তত দুর্বল হবে। দেখো OH বন্ড যদি দুর্বল হয়, তাহলে এই যে H+ আয়ন সহজে মুক্ত হয়ে যাবে। বন্ড দুর্বল মানে কি, আনস্টেবল হচ্ছে, OH বন্ডটা আনস্টেবল হচ্ছে, মানে অস্থায়ী হচ্ছে। তাহলে অস্থায়ী যদি হয় বন্ডটা, তাহলে H+টা সহজেই মুক্ত হতে পারবে। আর আমরা কি জানি যে জলীয় দ্রবণে যত সহজে H+ আয়ন মুক্ত করতে পারবে, তার অ্যাসিডিটি তত বেশি হবে। তাই দেখো এর ক্ষেত্রে অ্যাসিডিটি কেন HClO4 এর ক্ষেত্রে বেশি হচ্ছে সেটা দেখছি। দেখো এই যে এই বন্ড কোথায়, OH বন্ড কোথায়, সেটা দেখো আমি তোমাদের এক্ষুনি আঁকছি। HClO দেখেছিলাম, এর স্ট্রাকচার কি, এর স্ট্রাকচার এরকম। HClO2 এর স্ট্রাকচার কেমন বলো তো, এর স্ট্রাকচার HO, তারপর কি লিখবো, Cl। দেখো HOCl, একটা অক্সিজেন এখনো বাকি আছে, সেটা ডবল বন্ডে থাকবে। এরপর দেখবো HClO3 তাহলে কি হবে, দেখো সেই একটা OH বন্ড, তারপর Cl। এরপর কি, তিনটে অক্সিজেন রয়েছে, দেখো দুটো হয়েছে, আর একটা, এই দুটো এরকম ডবল বন্ডে থাকবে। এরপর যদি দেখি HClO4, এরকমই OH, ক্লোরিন, ডবল বন্ড ও। মানে দেখো ব্যাপারটা কি হচ্ছে তাহলে, এখানে এই যে গ্রুপটা, যেটাকে আমি ইলেকট্রন আকর্ষী গ্রুপ বলেছিলাম, দেখো এটা এখানে একটা আছে, আর এখানে তো একটাও নেই। এখানে কটা আছে, দেখো এই গ্রুপটা এখানে দুটো আছে, এই যে Cl ডবল বন্ড ও এদিকে একটা, আবার এই যে Cl ডবল বন্ড ও এদিকে একটা। এখানে কটা আছে, দেখো এখানে ওই গ্রুপটা তিনটে আছে, Cl ডবল বন্ড ও, Cl ডবল বন্ড ও, Cl ডবল বন্ড ও। তাহলে দেখো এক্ষেত্রে একটা, এক্ষেত্রে দুটো, এক্ষেত্রে তিনটে। আমি বলেছিলাম যে তাহলে ওই ইলেকট্রন আকর্ষী গ্রুপটা যত বাড়বে, এই যে
এই যে OH বন্ড এইটা তত বেশি দুর্বল হবে, এটা তত বেশি দুর্বল হবে, আর এই H প্লাসটা সহজেই মুক্ত হয়ে যাবে, এই H প্লাসটা। তাহলে এর ক্ষেত্রে যেহেতু সব থেকে বেশি 3টে রয়েছে, এর ক্ষেত্রে 2টো, এর ক্ষেত্রে 1টা, তাহলে কি, তাহলে এর ক্ষেত্রেই এই বন্ডটা সব থেকে বেশি আনস্টেবল, তাই কি এর অ্যাসিডিটি ক্যারেক্টার সব থেকে বেশি, তারপর এর, তাই অর্ডারটা কেমন হলো, তাই অর্ডারটা হলো এমন, অর্ডার, এটা কিসের, অ্যাসিডিটি অর্ডার। এরপর দেখো, এরপর আরেকটা পয়েন্টটা কি না, ICL এর সক্রিয়তা I2 অপেক্ষা বেশি হয়, বেশি ICL এর সক্রিয়তা I2 অপেক্ষা বেশি। কিন্তু কেন বেশি? দেখো ICLটা কি, ICLটা একটা ইন্টার হ্যালোজেন যৌগ বা আন্তঃ হ্যালোজেন যৌগ, যেটা আমরা একটু আগেই দেখেছিলাম। কি দেখেছিলাম? যে দুটোই এখানে হ্যালোজেন মৌল থাকবে, তারা একে অপরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। আর বলেছিলাম যে প্রথমে যে X থাকবে তার আকার বড় হবে, ইলেকট্রোনেগেটিভিটি কম হবে। দেখো এর ক্ষেত্রে আয়োডিনের আকার বড়, ইলেকট্রোনেগেটিভিটি কম। আর দ্বিতীয় যে X ড্যাশ থাকবে তার আকার কিছুটা ছোট হবে আর ইলেকট্রোনেগেটিভিটি তার একটু কম হবে। দেখো সেরকম ICL। আর I2 এখানে কি, I2তে এখানে I রয়েছে, এটা কি সমযোজী বন্ধন। তাহলে দেখো এর ক্ষেত্রে ICLটা হচ্ছে একটা ইন্টার হ্যালোজেন যৌগ, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ড। আর I2 কি হচ্ছে না, I2 হচ্ছে একটা হ্যালোজেন যৌগ, এটা একটা এমনি হ্যালোজেন যৌগ। তাহলে দেখো ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে এদের সক্রিয়তা নর্মাল হ্যালোজেন যৌগের থেকে বেশি হয়। তাই যেহেতু এটা একটা ইন্টার হ্যালোজেন যৌগ, তাই এর সক্রিয়তা এর থেকে বেশি। তাহলে বোঝা গেল। দেখো তোমাদের এক্সাম তো খুব কাছে চলে এসেছে, আর তোমাদের আগের তুলনায় কিন্তু বর্তমানে সেমিস্টার সিস্টেমের সিলেবাসে খুবই কম্প্যাক্ট করে দিয়েছে, এবং কোন কোন টপিকগুলো আসলে তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু একবারে উল্লেখ করে বলে দিয়েছে সিলেবাসে। তাই দেখো তোমাদের এক্সাম রিলেটেড যে টপিকগুলো খুব ইম্পর্টেন্ট ছিল সেগুলোই আমি কিন্তু পড়ালাম। তাহলে তোমরা কিন্তু মন দিয়ে লেকচারটা দেখবে। আর আজকের লেকচারের যে নোটস সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয়। তাই তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যেও। সেখান থেকেই কিন্তু তোমরা এর PDF ডাউনলোড করে তোমরা এটাকে রিভিশন করতে পারবে। তাহলে দেখো P ব্লক আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল।